হায়দ্রাবাদের রাত তখন গাঢ় হয়ে এসেছে। শহরের রাজনৈতিক প্রাণকেন্দ্রে বসে এক সাংবাদিকতার আয়োজনে প্রশ্ন উঠল ভারত থেকে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানো নিয়ে। আর সেখানেই হঠাৎ করেই আলোড়ন তোলা মন্তব্য করেন দক্ষিণ ভারতের জনপ্রিয় নেতা আসাদুদ্দিন ওয়েসি। তিনি একেবারে সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ে দেন। তিনি বলেন, যদি সত্যি আপনারা অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে চান তবে প্রথমেই শেখ হাসিনাকে কেন ফেরত পাঠাচ্ছেন না? তিনি তো সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশি নাগরিক, অথচ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ভারতেই বসবাস করছেন। তার এই মন্তব্যে উপস্থিত অনেকেই মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যান। কারণ একদিকে শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতির এক বিতর্কিত চরিত্র, অন্যদিকে ভারতের রাজনীতিতে তাকে ঘিরে রয়েছে ভিন্ন রকম কূটনৈতিক টানাপোড়েন। ওয়েসি বলেন, ঢাকায় ঘটে যাওয়া জনপ্রিয় গণ অভ্যুত্থান ভারতকে স্বীকার করতে হবে। বাংলাদেশে নতুন সরকার এসেছে, তাই ভারতের উচিত হবে সেই সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। অথচ ভারতের অভ্যন্তরে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। তিনি তীব্র কণ্ঠে বলেন, ভারতে একজন বাংলাদেশিকে রাখা হয়েছে যিনি বিবৃতি দিচ্ছেন, বক্তব্য রাখছেন, অথচ আমাদের মুর্শিদাবাদ বা মালদার দরিদ্র বাংলা ভাষাভাষী মানুষদের বিমানে তুলে সীমান্তে ফেলে আসা হচ্ছে। এটা কি ন্যায়সঙ্গত? তার অভিযোগ, ভারতের যে কেউ বাংলা ভাষায় কথা বললেই তাকে বাংলাদেশি মনে করা হচ্ছে। ওয়েসির ভাষায় এটা বিদেশ আতঙ্ক ছাড়া আর কিছুই না। এই কথাগুলো শোনার পর আলোচনার আসরে গুঞ্জন শুরু হয়। অনেক সাংবাদিকের চোখে মুখে বিস্ময়ের ছাপ। ওয়েসি থেমে থাকেননি। তিনি সরাসরি প্রশ্ন তোলেন, আটক কেন্দ্রে মানুষদের কেমন করে রাখা হচ্ছে? কারা সিদ্ধান্ত নিচ্ছে কে নাগরিক আর কে নয়? তিনি সতর্ক করে দেন, বিহারে এখন যে ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া চলছে, সেখানে বহু প্রকৃত নাগরিক, বিশেষত মুসলমানরা বাদ পড়ে যেতে পারে। আর বাদ পড়লেই তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে। এই প্রসঙ্গে তিনি অতীতের অভিজ্ঞতার কথা টেনে আনেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী যদি কোনো কর্মকর্তা কাউকে সন্দেহ করেন কিংবা 3 বার বাড়িতে না পান, তবে তিনি সরাসরি নাগরিকত্ব আইন 1955 অনুযায়ী রিপোর্ট পাঠাতে পারেন। ওয়েসির অভিযোগ, এই প্রক্রিয়ায় মুসলিম ভোটারদের নামই বেশি বাদ দেওয়া হয়েছে। তার বক্তব্যে উঠে আসে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রসঙ্গ। জম্মু কাশ্মীরের পেহেলগামে মে মাসের সেই ভয়াবহ হামলার পর যে সংসদীয় তদন্ত দল গঠিত হয়, ওয়েসিও ছিলেন তার সদস্য। তিনি অভিযোগ করেন, ভারত সরকার আন্তর্জাতিক সাংবাদিকদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ নষ্ট করেছে। বিদেশি রাষ্ট্রগুলো প্রশ্ন করেছে কেন ভারত পাকিস্তানের সঙ্গে কথা বলছে না, কিন্তু ওয়েসি বলেন, বহুবার আলোচনার চেষ্টা হলেও কোনো ফল আসেনি। সংখ্যালঘুদের প্রসঙ্গে এসে ওয়েসি আবারও ক্ষোভ উগরে দেন। তার মতে, আজকের ভারতীয় রাজনীতিতে এমন এক নীরবতা নেমে এসেছে যেখানে অনেক তথাকথিত ধর্মনিরপেক্ষ দলও সংখ্যালঘুদের অধিকার নিয়ে কথা বলতে ভয় পাচ্ছে। 2014 সালের পর থেকে এই প্রবণতা আরও ভয়াবহ রূপ নিয়েছে। তিনি বলেন, 7/11 ট্রেন বিস্ফোরণ, 2008 সালের মালেগাঁও বিস্ফোরণ, এসব ঘটনার যে অবিচার হয়েছে তা নিয়ে কেউ কথা বলে না। এটা কেবল মুসলমানদের প্রশ্ন নয়, ন্যায় বিচারের প্রশ্ন। আরও এক ধাপ এগিয়ে ওয়েসি মোদী সরকারের পররাষ্ট্রনীতিকেও আক্রমণ করেছেন। গাজায় চলমান যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, ভারত নীরব থেকে আসলে ইসরায়েলের সামরিক অভিযানে সমর্থন দিচ্ছে। তার কণ্ঠ গম্ভীর হয়ে ওঠে। গাজায় প্রতিদিন মানুষ মরছে, শিশু মরছে, 65,000 ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে 20,000 শিশু। অথচ আমাদের প্রধানমন্ত্রী একটি শব্দও বললেন না। তিনি বলেন, দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে আছি, কিন্তু যখন প্রতিদিন হত্যা চলছে তখন সে রাষ্ট্র কোথায় দাঁড়াবে? সভা শেষে অনেকে অনুভব করলেন, ওয়েসির বক্তব্য যেন শুধুই রাজনৈতিক আক্রমণ নয়, বরং ভারতের ভেতরের দীর্ঘদিনের এক অব্যক্ত ক্ষোভের প্রকাশ। শেখ হাসিনার প্রসঙ্গ টেনে তিনি শুধু মোদী সরকারকেই প্রশ্ন করেননি, বরং দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক জটিল সম্পর্কগুলোতেও আলো ফেলেছেন।